হরমুজ প্রণালীতে অবরোধ ভঙ্গের অভিযোগ, পানামার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রের বাব আল মান্দেবে অস্থিরতা, হুথিদের আক্রমণে 6 নাবিক নিহত। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ছাড়ালো 250, নিখোঁজ বহু মানুষ, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা, একের পর এক পরাঘাতে আতঙ্ক। ইউক্রেন জুড়ে হামলা জোরদার, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত 12 জনের প্রাণহানি, পাল্টা জবাবে মস্কোতে 4 শতাধিক ড্রোন ছুড়ল কিয়েভ, কয়েকজন হতাহত। এবং অরুণাচল প্রদেশ নিয়ে আবারও ভারত চীনের উত্তেজনা, 27টি স্থানের নাম সরকারি মানচিত্রে যুক্ত করল দিল্লি, তীব্র আপত্তি বেইজিংয়ের। দাবানলে কানাডায় পুড়ছে হাজার হাজার বনভূমি, স্পেন ইন্দোনেশিয়া লোকালয়েও আগুন, চীনে টাইফুনের তাণ্ডবে ভূমিধস, ফিলিপিন্সে বন্যায় 12 জনের মৃত্যু। হরমুজ প্রণালীতে ফের অবরোধ ভাঙার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এ কারণেই পানামার একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই বাব আল মান্দেবে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় প্রাণ হারিয়েছেন 6 নাবিক। এদিকে যুদ্ধাবস্থার মধ্যেই ইরান পাকিস্তান ও ইরান ওমেনের কূটনৈতিক তৎপরতা বাড়ছে। চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে সতর্ক করে মার্কিন বাহিনী। সেই নির্দেশ উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার পর দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়। মার্কিন বাহিনীর দাবি, ইরানকে ঘিরে নৌ অবরোধ কার্যকরের পর 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। 3টি জাহাজকে অচল এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্যেও অনড় অবস্থান স্পষ্ট। তার দাবি, মার্কিন নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলেও জানান তিনি। তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে বলে মন্তব্য করেন তিনি। এমন উত্তেজনার মধ্যেই তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান বলছে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে ওমান ও ইরানের আলোচনাও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, দুই দেশের আলোচনা এখন ক্রিটিক্যাল পয়েন্টে। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে বাব আল মান্দেব প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার অভিযোগ উঠেছে। ইয়েমেনের সরকারি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইরানি হামলার আশঙ্কায় গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছে দেওয়া হয় তাকে। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গত মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ইরান সমর্থিত গোষ্ঠী ট্রাম্প ও তার বিমান এয়ারফোর্স ওয়ান লক্ষ্য করে হামলা চালানোর ছক কষছিল। এমন একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয় উড়োজাহাজ পরিবর্তনের। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত 8 জুলাই আঙ্কারা থেকে নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের বদলে ছোট আকারের উড়োজাহাজে করে যুক্তরাজ্যে যান ট্রাম্প। প্রকাশিত ভিডিওতে উড়োজাহাজ বদলের প্রক্রিয়ার কিছু দৃশ্য দেখা যায়। ট্রাম্প পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার কয়েক মিনিট পর সেখান থেকে একটি ক্যাটারিং ট্রাক বেরিয়ে ছোট উড়োজাহাজটির দিকে যায়। পরে যুক্তরাজ্যে অবতরণের পর ট্রাম্পকে বড় উড়োজাহাজটির সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তবে কিভাবে তিনি আবারও বড় উড়োজাহাজটিতে ফিরে এসেছিলেন তা স্পষ্ট নয়। তবে ঘটনার সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেওয়া হয়, ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছে। আঙ্কারা থেকে উড্ডয়ন করা পুরনো উড়োজাহাজে থাকা সাংবাদিকদের জ্বালানার পর্দা নামিয়ে রাখতেও বলা হয়। সাধারণত যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় এমন সতর্কতা নেওয়া হয়। পরে নিউ ইয়র্ক টাইমস সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণেই ট্রাম্পের উড়োজাহাজ পরিবর্তন করা হয়েছিল। এই ঘটনায় নতুন করে আলোচনা এসেছে কাতারের দেয়া উড়োজাহাজটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আগের এয়ারফোর্স ওয়ানের মতোই নতুন উড়োজাহাজটিতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। একই দিনে ইউক্রেনীয় বাহিনী রুশ ভূখণ্ডে 4 শতাধিক ড্রোন ছুড়েছে। ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির ভোরোনেজ অঞ্চলে নিহত হয়েছেন 1 জন। একদিকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে, উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সহায়তা নিচ্ছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। অন্যদিকে জাতিসংঘ জানায়, রাশিয়ার হাতে আটক ইউক্রেনের 16,000 বেসামরিক নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত।
স্থানীয় সময় মঙ্গলবার রাতভর ইউক্রেনের একাধিক শহরে একযোগে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ায়। রাজধানী কিয়েভেও আঘাত হেনেছে রুশ বাহিনী। খেরসন ও খার্কিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। একদিনেই রুশ বাহিনী দেশ জুড়ে শতাধিক ড্রোন ছুড়েছে বলেও জানায় ইউক্রেন। রাশিয়ার এই ব্যাপক হামলার জবাবে পাল্টা আঘাত করেছে ইউক্রেন। রাতভর রুশ ভূখণ্ডে 4 শতাধিক ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো। ভোরোনজ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায় 2টি গুদামে। এতে হতাহত হয়েছেন কয়েকজন। রুশ ওয়াইল্ড বেরিজের লজিস্টিক স্থাপনাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পাল্টাপাল্টি হামলার মধ্যেই আরও ঘনীভূত হয়েছে যুদ্ধের কূটনৈতিক সংকট। ইউক্রেনের দাবি, রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচ্ছে এবং নতুন করে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে এবং ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ নিতে চাইছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। মস্কো শান্তির জন্য নয়, যুদ্ধ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে নতুন করে বড় ধরনের রুশ অভিযান চালানোর আশঙ্কাও করছে কিয়েভ। অন্যদিকে সামনে আসছে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। জাতিসংঘের হিসাবে যুদ্ধ চলাকালে রাশিয়ার হাতে আটক 16,000-এর বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক এখনও স্বাধীনতা থেকে বঞ্চিত। অনেককেই বিচ্ছিন্নভাবে আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে সংস্থাটি। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশের আদালত। হত্যা, নির্যাতন, বেআইনি আটক ও মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। একই মামলায় আসাদ সরকারের নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আসাদকে রাশিয়া থেকে ফেরত আনাই এখন দামেস্কের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে দামেস্কের আদালতের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘিরে উত্তেজনা দেখা যায় তাদের মাঝে। পূর্ব পরিকল্পিত হত্যা, নির্যাতন সহ নানা অপরাধে দোষী সাব্যস্ত করা হয় সাবেক এই প্রেসিডেন্টকে। এরপর আদালতের রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। রায় বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে সংগঠিত অপরাধগুলোর সর্বোচ্চ সিদ্ধান্তকারী ছিলেন বাশার আল আসাদ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তা প্রমাণিত হয়েছে বলে জানান আদালত। একই সাজা দেওয়া হয় তার ভাই মাহের আল আসাদ ও সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও। 2011 সালে প্রদেশটিতে বিক্ষোভ দমনের নেতৃত্ব দেন নাজিব। তার নেতৃত্বে চালানো হয় দমনপীড়ন, যা দেশজুড়ে বিদ্রোহ ও প্রায় 14 বছরের গৃহযুদ্ধের সূচনা করে বলে উল্লেখ করেন বিচারক। তখন মানবতা বিরোধী অপরাধ, হত্যা এবং নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তাকে। অভিযোগ অস্বীকার করলেও নাজিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে জানান আদালত। আসাদ সরকারের আরও কয়েকজন সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকেও তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিরিয়ার সাবেক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় এটিকে সবচেয়ে বড় রায় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং ধ্বংসযজ্ঞের পর এই বিচারকে নিরাময়ের প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। তবে রাশিয়ায় আশ্রয় নেওয়া বাশার আল আসাদকে ফেরত আনার বিষয়টি এখনও বড় চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য। দামেস্ক বারবার প্রত্যাবর্তনের দাবি জানালেও মস্কো এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের দীর্ঘ বিরোধ আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি প্রদেশটির 27টি স্থানের নাম সরকারি মানচিত্রে যুক্ত করতেই শুরু হয় চীনের তীব্র আপত্তি। বেইজিংয়ের দাবি, নয়াদিল্লির এই পদক্ষেপ অবৈধ এবং অকার্যকর। অরুণাচলকে চীনের ভূখণ্ড হিসেবেই দাবি করেন তারা। পাল্টা জবাবে দিল্লি সাফ জানিয়েছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের পুরনো বিরোধে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গত 7 আগস্ট ভারতের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের 27টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের আনুষ্ঠানিক নাম যুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ভূমি, গিরিপথ, হ্রদ ও একটি স্মৃতিস্তম্ভ। ভারতের দাবি, এসব স্থানের সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। ভারতের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না। ভারতের দেয়া স্ট্যান্ডার্ড নামকে অবৈধ ও অকার্যকর দাবি করে তিনি বলেন, এসব পদক্ষেপে অঞ্চলটির উপর চীনের দাবির বাস্তবতা বদলাবে না। চীন অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে। পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি স্বতঃসিদ্ধ বাস্তবতা, যা কোনো কিছু দিয়েই পরিবর্তন করা যাবে না। চীনের পক্ষ থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের নাম বারবার পরিবর্তনের উদ্যোগও দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, কাল্পনিক নামকরণ কিংবা ভিত্তিহীন বয়ান দিয়ে ভূখণ্ডের বাস্তব অবস্থান বদলানো সম্ভব নয়।
তবে নতুন এই নামকরণ এমন সময় সামনে এলো যখন সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। নাম ঘোষণার একদিন আগেই নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তারা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC পরিস্থিতি ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। তাই ভারতের এই পদক্ষেপকে সম্পর্কের উন্নতির পথে সম্ভাব্য নতুন বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2017 সাল থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের চীনা নাম প্রকাশ করে আসছে বেইজিং। চলতি বছরের এপ্রিল পর্যন্ত 6 দফায় মোট 112টি নাম ঘোষণা করেছে তারা। এশিয়ার বিভিন্ন দেশ জুড়ে চলছে বন্যা, ভূমিধস আর ঝড়ের আঘাত। দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি হারিয়ে ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে ডুবে গেছে সড়ক, একই সাথে দেখা দিয়েছে ভূমিধস। ফিলিপিন্সে মৌসুমি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। ভারতের আসামে বন্যার পানিতে বাড়িঘর হারিয়ে নিঃস্ব বহু পরিবার। সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে বন্ধ হয়ে গেছে চলাচলের রাস্তা। এরই মাঝে রাজ্যটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অন্তত 8,000 বাসিন্দা। স্বাভাবিকের তুলনায় প্রায় 20% কম বৃষ্টি হলেও ভয়াবহ বন্যার মুখে আসাম। এদিকে চীনের পূর্বাঞ্চলে 2 দফা আঘাতের পর স্থলভাগে ঢুকে পড়েছে শক্তিশালী টাইফুন ডলফিন। এর প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে চলছে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া। জিয়াংসুর সুজৌ শহরে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার বন্যা নিয়ন্ত্রণ জরুরি অবস্থা। টানা বৃষ্টিতে নদী ও হ্রদের পানি বাড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আনহুইতে একদিনে 309 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি ভূমি ও সড়ক ধসের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধান দ্বীপ লুজন জুড়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। রাজধানী ম্যানিলা সহ 33টি প্রদেশে 5 লাখের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া পরিস্থিতি উন্নত না হওয়ায় নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা বাড়ছে।